আড্ডাগুলির অন্দরমহলে আজ আরো একটি নতুন পর্ব নিয়ে এসে গেছি। আর আজকের পর্বে আমাদের তরুণ সিরিজের একজন তরুণ টকবগে তরুণ কবি রাজাকে পেয়ে গেছি। রাজা, তোকে আমাদের এই আড্ডাগুলির অন্দরমহলে স্বাগত জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে শুনে। আচ্ছা, অনেকদিন ধরে ভাবছিলাম যে আসবো, সময় করে উঠতে পারছিলাম না, যাই হোক শেষমেশ হলো, এটা একটা ভালো কাজ। আর আমাদের এই অন্দরমহলে তো তুই বহুবার এসেছিস আড্ডাগুলিতে, তাই না? বহুবার এসেছেন। আর এই যে আমাদের যে চলছে পর্বগুলো, 51টা পর্ব হয়ে গেছে, আজকে নিয়ে 52টা পর্ব হয়ে গেল। পর্বগুলো কি দেখা হয়েছে? খুব বেশি দেখা হয়নি, অ্যাকচুয়ালি সময় করে উঠতে পারি না, বুঝতেই পারছো, প্রাইভেট ফার্মে কাজ করি তো ফেসবুকেই থাকা হয়নি ইনফ্যাক্ট, যেটা সত্যি কথা। তো ওই তবু যেটুকু সুযোগ পাই দেখে, যেরকম ওই দিদিরটা দেখেছিলাম, আমি নামটা মৌকোনা দিকটা দেখেছিলাম, আমার খুব ভালো লেগেছে। এমনি মৌকোনা দিক খুব পছন্দের মানুষ, গানটা বিশেষ করে, ওটা আমি দেখেছি। আর গানের সঙ্গে বোধের এবং ব্যাপারটা ওটা আমার খুব ভালো লেগেছে, আমি ওটা দেখেছি। ভালো লাগলো, মানে ব্যস্ততার মধ্যে যাও শোনা হয়েছে আর কি। হ্যাঁ, রাজা আমাদের শহরের নয়, বাংলারই একজন পরিচিত তরুণ কবি। ওর ভাষার তীক্ষ্ণতা আর চিন্তা ভাবনার যে একটা সোজাসুজি বলার যে একটা সাহস এবং প্রবণতা, সবটা মিলেই রাজা। শুধু কবিতা নয়, ও কিন্তু নিজস্ব জীবনেও ভীষণ অন্যরকম ওর জীবনকে দেখা, তাই তো? অন্যরকম কিছু যাই না, তো আমার মতন করে দেখি আর কি। আচ্ছা, মানে সেই দেখাটা কি ছোট থেকে ছিল? অ্যাকচুয়ালি আমার ছোটবেলা বলতে গেলে অনেক কিছু বলতে হয়, তবে যেটা প্রধান বলতে হয় সেটা হচ্ছে রং তুলি, ছবি। আচ্ছা, মানে তোমাকে কি করে বলি, ধরো বাচ্চারা কবে কথা বলতে শেখে যেরকম তার মনে থাকে না, আমি কবে প্রথম তুলি হাতে নিয়েছিলাম সেটা আমার মনে নেই। তার কারণ হচ্ছে মানে বাড়িতে ছিল। হ্যাঁ, এটাই বলছি যে আমার অ্যাকচুয়ালি পুরো ব্যবসায়ী ফ্যামিলি যেটা হয়, তার মধ্যে একটা কি বলবো, একটা খুব অন্যরকম মানুষ জন্মেছিল, সেটা আমার বাবা। বাবা ছবি আঁকতো, ছবি আঁকতো মানে কি, তিনি ছবি পাগল লোক, নিজেই ক্যানভাস বানাতো, নিজেই ছবি আঁকতো। মানে পেশা না, পেশা নয়, কিন্তু বাবা ব্যবসা করতো, চাকরিও করতো, বাট পেশা ছিল না, ওটা নেশা। এইবার ওই বাবাকে দেখতে দেখতেই বা ওরকম করতে করতেই ছবি আঁকা। ইনফ্যাক্ট আমি একটা সময় পরে মনে হয়েছিল আমি বাবাকে শিখিয়েছিলেন কিছু? না, এটা হচ্ছে সব থেকে মজার ব্যাপার, যে আমাকে কখনো ধরে যে গ্রামার শেখানো সেটা নয়। আমি একজন লোকের কথা বলবো, বাবা একজন লোকের কাছে আমার গিয়েছিল, সেটা পরে আসছি। তবে বাবা যে কোনোদিন বলেছে যে তোকে এই টান দিতে হবে, ওই টান দিতে হবে, সেটা নয়। বাবা কিছু কিছু টিপ দিত। ঠিক আছে, ধরো সেই টিপগুলো, ধরো রবীন্দ্রনাথ আঁকছে তো, এবার আমাকে বললো তুই এদিকে আয় তো, এসে দেখতো যে এই দাড়ির এই জায়গাটা কি ঠিক হয়েছে। তা আমি অতটুকু বয়স কি বুঝবো, খুব গম্ভীর যে, মানে বাবা বিশ্বাস করতো যে বাচ্চারা সব থেকে ভালো ছবি বোঝে। আচ্ছা, এটা আমি পরে বুঝেছি। আচ্ছা, আর কেন বিশ্বাস করতো সেই সেটা জানি না, কিন্তু আমি এখন যেরকম বুঝি যে ফটোগ্রাফি করতে গেলে দেখেছি বাচ্চারা সব থেকে ভালো পোজ দিতে পারে, খুব ন্যাচারাল। এবং যে কোনো বাচ্চাকে তুমি একটা স্কাল্পচার বানাচ্ছ, তুমি তাকে এসে জিজ্ঞেস করো যে কি দেখতে পাচ্ছিস, তুমি দেখো কি বলে। এটা কিন্তু আমিও করি, এই জিনিসটা আমিও করি। তো সেই জায়গায় ওই দেখতে দেখতে, এবং বাবার এই তুলির কাজ বা বাবা যে খাচ্ছে খাবার, যে আমরা যে ভাত খাই, সেটা তো মানে একটা ওটা দেখার জিনিস নয়, আমি বাবার ভাত খাওয়াটা দেখতাম, কারণ খুব আর্টিস্টিক ব্যাপার ছিল। ভাতটা মেখে যে আলুটা টানছে, এই যে আঙুল দিয়ে আলুটা টানছে, মনে হচ্ছে একটা তুলি স্ট্রোক। বাহ, এটা তুই ছোটবেলায় আমি দেখেছি। আমি তো শুনেছি যতদূর যে বাবা খুব তোর অল্প বয়সে। না না, বাবা খুব অল্প বয়সে না, 2012-তে বাবা মারা যায়। আমি পেয়েছি বাবাকে, বিশেষ করে আর্টিস্ট বাবাকে খুব পেয়েছে। মানে ওই ব্যস্ত একটা লোককে যেভাবে মানুষ দেখে সেইভাবে নয়, একটা লোক আসছে এবং রাত্রেই খাটিয়া পেতে আকাশ চেনাচ্ছে আমাকে, সেই মানুষটা। মানে বাবা কম বলতে পারি যে খুব পথপ্রদর্শক বা বন্ধু। তো আমার জীবনে কিছু লোকের খুব প্রভাব, তার মধ্যে যদি মানে আমাকে 1-2 জন বাঁচতে হয়, অবশ্যই বাবা তো থাকবেই। তারপর আরো কিছু আছে, যেরকম দেবুদা, মুরারিদা, এরা তো আছে। বাট এই যে শুরুটা, মানে সূচনা যেটা, সেটা কিন্তু আমার বাড়ির থেকে। মানে শিল্পী সত্তা হয়তো কোথাও উস্কে দেওয়া। এবং যেই পরিচয়টাই তুমি এখন আমাকে পরিচয় করে যে কবি, আমি কখনো কবি হবো এটা ভাবি না। ওই বিষয়ে আমি পরে আসবো, কেননা ওটার থেকে ধীরে 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 ওটা হচ্ছে লাইন দিয়ে, ওটা অক্ষর দিয়ে, অক্ষর মানুষ অক্ষরটা চিনতে হয়, অক্ষরটা শিখতে হয়, তাই না? যেরকম তুলির টানের ব্যাপার, ওইটাই বলছিলাম যে আমার যে সম্পূর্ণ জীবনটা জুড়ে, ইভেন এখনো, সেখানে রং তুলি এইটার বিশাল বড় ভূমিকা। আচ্ছা, আমি আজকে যেটুকু যা আছি, যাই হই, এই যে রং, এই যে তুলি, এই যে ক্যানভাস, এটাই বলতে পারো আমার পুরো পৃথিবী। আচ্ছা, এটা নিয়ে আমি আছি এখন, ইভেন এখন।
আচ্ছা, সেই আঁকাগুলো আমি কখনো দেখিনি তো। দেখাইনি। হ্যাঁ, সেই মানে হয় সুযোগ হয়নি আর কি। সেই ছবিগুলো মানে কিরকম, মানে কোন ভাবনা থেকে, কোন চিন্তা ভাবনা দেখো, আমি থেকে? তোমাকে বলছিলাম একটু আগে যে আমার বাবা খুব মানে সেই অর্থে যে আমরা যেটাকে বলি অ্যাবস্ট্রাক্ট ছবি বা এগুলো, আমি যদিও এটা তো বিশ্বাস করি না, বাবা কখনো সেইভাবে অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকেনি, মানে খুব আচ্ছা। পোর্ট্রেট আঁকতে ভালোবাসতেন, আচ্ছা। তোমাকে দেখে এঁকে দিব এরকম একটা ব্যাপার ছিল, বাবা খুব ওই ধরনের ছবি আঁকতো। বাট আমার একটা সময়ের পর, একটা বয়সের পরে সম্পূর্ণভাবে শিফট করেছে অন্য জায়গায়। মানে তুমি যেভাবে দেখছো যে আমি কবিতায় খুব সোজাসুজি বলি, আঁকায় কিন্তু সেটা বলি না, ওটা আমার আলাদা সত্তা। আচ্ছা। আঁকা বা স্কাল্পচার যেটাই বলো, হ্যাঁ। ওটা আমার ঠিক এর অপোজিট দিক। ও আমি ঠিক ওইভাবে করতে চাই। মানে আমার কখনো কখনো মনে হয় যে পার্টিকুলারলি একটা কিছু বলবো না, রং নিজের মতন করে কথা বলুক, বা স্কাল্পচার নিজের মতন করে ও বলুক, আচ্ছা। আমি জাস্ট সেটাকে একটু ঘষতে পারি, কিন্তু যা বলার সে তো বলে দিচ্ছে। আচ্ছা, শুনতে হবে। তাহলে কোনো পোর্ট্রেট আঁকার সময় তার ভেতরের যে অভিমান বা রাগ বা দুঃখ বা বেদনা যেটাই হোক না কেন, সেরকম কোনো টার্গেট করে আঁকা নয়। না, অ্যাকচুয়ালি এটা বললে না, যে মানে ওই চেহারাটা আমি ওই অনুভূতিটা ওর চেহারার মধ্যে না না, ফুটে এইটা উঠে, দেখো একটা এটা বলতে গেলে খুব দার্শনিক একটা ব্যাপার হবে। অবশ্যই এটা বিষয়টা পুরো হচ্ছে যে দর্শন জড়িত। ছবিটা আমার কাছে কিভাবে আসে, আমি কিছু ভিশন পাই, সেটা বলতে পারে স্বপ্নে পাওয়া, কিছু রং পাই, বলতে পারো কিছু গান পাই। ঠিক আছে, মানুষ তো সুর, মানে আমরা সবাই একটা করে গান, কেউ রাগী গান, কেউ শান্ত গান, কেউ ভালো গান, কেউ খারাপ গান, একদম একদম। সেরকমই আমরা সবাই রং। ঠিক আছে, কেউ হয়তো তুমি হলুদ আমি লাল, এরকম একটা হতে পারে, সেরকমই ভিশন পাই। ধরো মনে হচ্ছে যে একটা জলের মধ্যে একটা তুলি, রং ভরা তুলি কেউ ছেড়ে দিল, এবার সেটা যদি তুমি দেখো কি হচ্ছে, জলের মধ্যে রংটা খেলছে তো, খেলছে। এবার আমি চেষ্টা করি এই খেলাটাকে তোলা, এটা হচ্ছে গল্প। মানে আমি ঠিক বোঝাতে পারছি না বোধহয়, বাট এগুলো হয়, এগুলো ঠিক শব্দ দিয়ে বলা যায় না, এটা হয়তো রং দিয়ে বলা যায় বা বলা নাও যেতে পারে, একদম সবটা তো বলা যায় না। ফিল করে নিতে একদম, হবে। তো ওইভাবেই আসে। এখন যে কাজ করছি বা আগেও যে কাজগুলো করেছি এইভাবেই আসে। ইভেন তুমি যদি মানে যে কোনো কাজই বলো, আমার ইভেন একদিন ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম হঠাৎ করে। হ্যাঁ, ছবি তোলারও একটা হ্যাঁ, যেটা আমি জানি। এটা কিন্তু আমার আমি কোনো ট্রেনিং নেইনি, ফটোগ্রাফি আমার কোনো সোকল ট্রেনিং নেই, আমি একদিন নিয়ে বেরিয়ে পড়েছে কিছু ভিশন। মানে এটাও খুব একটা ছবি তোলার নেশা কি বাবার ছিল? না না না, বাবার ছিল না, বাবার ছবি আঁকারই নেশা ছিল। ছবি তোলাটা অ্যাকচুয়ালি একটা ঘটনার থেকে হয়েছিল। আমার ছবি আঁকা ছেড়ে দিয়েছিলাম, সেটাও একটা অদ্ভুত ঘটনা, সবাই জানে আমার জুনিয়র গুলো, সেটা পরে বলছি। বল, আমার দর্শকরা একটু শুনবে। ছবি আঁকতে এইটুকু বয়স, তার মধ্যে ছবি আঁকা, আবার ছেড়ে দেওয়া, আবার ধরা, তার মানে জীবনের প্রচুর আসলে কি হয়েছিল, এটা খুব অভিমানের ব্যাপার ছিল। মানে অভিমান কি, আমি তো বললাম না যে মানে লিখতে আসাটা আমার একটা খুব অ্যাক্সিডেন্টাল ব্যাপার। কি হলো, একবার স্কুলে যাচ্ছি বুঝলে, তখন আমাদের স্কুলে মানে আমাদের পাড়ায় বাঘাযতীন কলোনি, ওখানে বাস চালু হয়েছে, সিটি বাস। এবার স্কুল তো হাঁটা পথ, বাসে চড়বো কেন, চড়তে হবে। আমি বোধহয় সম্ভবত ক্লাস 8, সম্ভবত আমার মনে নেই, 8ই হবে। বাসে উঠেছি বুঝলেন, তো বাসের কন্ডাক্টরটা ছিল মহা বদমাস, ও লোক ওঠার আগে গাড়ি ছেড়ে দেবে, আমি এগুলো শুনেছি, প্রথম চাক্ষুষ করলাম। আমাদের ওখানে একটা আদিবাসী পাড়া আছে, মানে আমাদের পাড়ার মধ্যেই একটা আদিবাসী মেয়ে খুব হন্তদন্ত হয়ে উঠছে বুঝলে। এইবার উঠতে গিয়ে বাসটা ছেড়ে দিয়েছে, আর মেয়েটার না টিফিন বক্সটা পড়ে গেছে, টিফিন বক্সটা গড়াতে 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 টিফিন বক্সটা চলে যাচ্ছে, খুলে গেল পান্তা ভাত। মেয়েটার মুখটা আমি দেখেছিলাম একদম সামনে থেকে, মানে মেয়েটা আমার মুখোমুখি একদম সিঁড়িতে উঠছে। মানে তুই তখন উঠিসনি? আমি ওঠা, মেয়েটা উঠছে সিঁড়িতে, বাসটা ছেড়ে দিয়েছে, ওর টিফিন বক্স পড়া দেখে বাসটা দাঁড়িয়েছে, মেয়েটার মুখ দেখেছিলাম, রাগ, লজ্জা, এই যে একটা মিক্স করে যে একটা মুখ, মানে ওর যে ভিতরটা যেটা হচ্ছে সেই মুখটা আমি দেখেছিলাম। আমি আর স্কুলে যাইনি, ফিরেছি, ফিরে নিজের সব গাড়িটা থামালি তুই? আমি গাড়ি থামিয়েছিল, আমি নেমে গেছি, যাইনি স্কুলে, ফিরেছি। মেয়েটা বাসে ছিল, আমি দেখিওনি কি করেছে। আমি বাড়িতে এসে ছবি পড়ে দিয়েছিলাম, কারণ সেদিন আমার প্রথম মনে হয়েছিল এই মাধ্যমটাতে আমি ওই মুখটা আঁকতে পারবো না বা ওই কথাগুলো বলতে পারবো না, আমার অন্য কোনো মাধ্যমের দরকার। সেদিনই বোধহয় আমার লেখার সূচনা। আমি বোধহয় সেদিন মনে হয়েছে, মানে সেদিন এই লেখার সত্তা মানে ফিল করে আমি লিখিনি সেদিন, আমি লিখিনি সেদিন, বাট ওখানে কোথাও বীজটা ছিল, সেখান থেকে। তার মানে এটা একটা লেখার একটা টার্নিং। হ্যাঁ, আমার লেখাতে এই ঘটনা আছে। আমি যে এবং সিরাজ বই যেখানে আছে, সেখানে সাঁওতাল মেয়ের আহত টিফিন বক্স গড়াতে গড়াতে পেরিয়ে যাচ্ছে প্রজন্ম, এই লাইনটা আছে। তো না লিখে পারছিলাম না, তখন দেখো বলতে পেরেছি, এটা বললে ভুল হবে, আমি ওই কথা আজও বলতে পারিনি। এই যে তোমাকে বলছি, মুখটা দেখতে পাচ্ছি, তো কিছু কিছু টার্নিং পয়েন্ট হয়, সেরকমই
ক্যামেরা নিয়ে বেরোনোর ঘটনাটা হচ্ছে একটা অদ্ভুত অদ্ভুত বলতে এরকম একটা ঘটনা। আহ, আমার মানে আমি যে গ্যারেজে বাইক ঠিক করাতাম, সেই গ্যারেজের ছেলেটা হয়তো শিল্প টিল্প বুঝে না সিরিয়াসলি, কিন্তু না মাঝে মধ্যে এসে আমার সাথে বসতো, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। মানে গ্যারেজের মালিক নয়, কিন্তু মালিকের যে কর্মচারী। সে একদিন বলছে, দাদা জানো এই গরমের মধ্যে একটা বুড়ো টিনের মধ্যে বসে টিনটা মারছে, আর আমি দূরের থেকে দেখতে পাচ্ছি ওর না মুখটা পুড়ে যাচ্ছে, ঘামছে, ও পুরো ঘাম লাল হয়ে গেছে। হ্যাঁ, বলে আমার কাছে যদি ক্যামেরা থাকতো না আমি এই মুখটা তুলতাম। বীজ, ওটা বীজ। আমি ছোট্ট একটা ক্যামেরা কিনি, সোনির ছোট্ট ক্যামেরাটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম না এটা তো হচ্ছে না, তারপরে ডিএসএলআর শিফট করি। আর ওই যে শিফট করা, তারপরে আমার ব্যাগে ক্যামেরা থাকতো। বেসিক্যালি আমি স্ট্রিট ফটোগ্রাফি করতে ভালোবাসি। তো ওই যে ছবি তুলতে গিয়ে কি হলো জানো তো, ছবিটাও একটা কবিতা মনে হয়। একদমই মানে এমন এমন খুব সাধারণ ঘটনা, খুব সাধারণ, বাট সেগুলো তুমি যদি জীবনের অনিবার্য বিষয়গুলো উঠে আসে, একদম সত্যটা উঠে উঠে আসে। আসে এবং সেটা তো কবিতায়, কবিতাও তো তাই, সেটাই একদম বলে, তাই, একদম শব্দ দিয়ে তাই তো মানে হয়। কিছু আলাদা নেই। এই যে আমি ছবি না। আঁকা বলি, ফটোগ্রাফি বলি, কবিতা লেখা বলি, না না, সব এক। আসলে সব শিল্পই বলে না, জীবনটা একটা জায়গায় বিন্দুতে একদম মিলে একদম। যায়। ওই জায়গাগুলো থেকেই ধরো ফটোগ্রাফি বলো বা ছবি আঁকা বলো বা কবিতা লেখা বলো, আমার সবই কিছু কিছু ঘটনা, কিছু কিছু বীজ ওগুলো উস্কে দিচ্ছে। মানে উস্কে দিচ্ছে। নিজে নিজে মনে হয়নি কখনো যে আমি এই ছবিটা আঁকবো, মানে কোনো একটা ঘটনা, সেই তাড়না হয়তো ভেতরে ছিল, হ্যাঁ সেটাকে সেটাই আসলে কি হয়, আমার যেটা মনে হয় আহ ধরো স্কাল্পচারের কথাই বলছি, আমি তো মেনলি কাঠের কাজ করি। এবার দেখবে তোমার ঘরেও আছে এই যে যেগুলোকে আমরা কুটুম কাটুম, এগুলো না নদীতে ভেসে আসে তো, এবং শেপ নেয়। এবার ওটা কিভাবে শেপ নেয়, পাথরে ঘষা খেতে 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 আসে তো। আমাদের জীবনটা অনেকটা ওরকম। অনেক মানুষ আসে তোমার জীবনে যারা তোমাকে না শেপ দেয়, একদম একদম শেপ দেয়। তো এবার আমার জীবনে এরকম, আমি বলতে পারি ভাগ্যে বিশ্বাস করি না, বাট কথাটা বলতে আমি ভাগ্যবান, আমি কিছু মানুষ পেয়ে গেছিলাম। আমার সৃজনশীলার দিনগুলো, আমি যে সৃজনশীলায় নাটক করতে গেলাম, মানে কোনটা ছেলে, সোজা কথা, আমি ক্যাপ্টেনশিপ করছি, ক্রিকেট খেলছি, পুট করে ঢুকে পড়েছি, কি সিরিয়াস না। সেখানে আমি কিছু লোক পেলাম। লোক বলতে বলতেই একটা লোকের কথা, অমিতাভ কাঞ্জিলাল, বুবাইদা। আমি উদ্বুদ্ধ হয়ে গেছি, আমি অমিতাভ কাঞ্জিলাল হতে চাইতাম। ঠিক আছে, সত্যি কথা, একদম একদম আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই। আমাদের হিরো ছিল কিন্তু, হ্যাঁ যাই হোক। এর পাশাপাশি আরো কিছু লোক পেলাম, যে লোকটাকে সব থেকে বেশি ভয় পেতাম, মুরারিদা। আচ্ছা, ভীষণ ভয় পেতাম ওরকম এরকম। কিন্তু আজকে যেটা আমি যদি কাউকে গুরু বলি, ওইটার লোকটা। আর আরেকজনকে পেলাম, ও আবার গৌতমদার কথা বলতে হবে। এই লোকটাকে কি ভয় পেতাম, কি ভয় পেতাম। আরে আমি ভীষণ রাগী লোক ছিল নাটকের, যখন মানে গৌতমদার নাটকের রিহার্সাল দেওয়া মানে রক্ত মাসে হওয়া একদম ব্যাপারটা। যাই হোক, খুব গৌতমদা আমাদের এটা খুব কি বলবো, আমাদের হলো না, আমরা পারলাম না। ওরকম বড় মাপের একজন নাট্যকার আমরা কিন্তু বুঝলাম না। গৌতমদাকে আমরা গাইয়েই রেখে গেলাম, আবার কবি ভাবলাম। গৌতমদা আলাদা তো সেরকম ভাবে না লেখে, গৌতমদা সেভাবে আসে না সামনে। তবে গৌতমদার আরো যেটা স্ট্রং জায়গা ছিল, আমি কবিতা টবিতা ধরেই বলছি, গৌতমদা খুব উঁচু মানের নাট্যকার না, দুর্দান্ত। না এখন তো করে না, এখন শারীরিক অসুস্থ। যাই হোক, আর একজন লোককে পেলাম, যেই লোকটা আজকে আমার যেটুকু যা লিখেছি তার জন্য সম্পূর্ণভাবে দায়ী, দেবুদা। দেবুদা কবিতা লিখছে, ঠিক আছে। দেবুদা অনেকেই জানে না, দেবুদা খুব ভালো ডান্সার, খুব ভালো। হ্যাঁ, এবং দেবুদার সঙ্গে নাটকের রিয়াকশন দিতে গিয়ে এমনও হয়েছে, আমি দাঁড়িয়ে গেছি, আমি নিজের ক্যারেক্টার বলে দেবুদাকে দেখছি। একটা লোক একটা ক্যারেক্টারকে কিভাবে তার মধ্যে ঢুকে যেতে পারে, এটা বোধহয় না দেখলে বোঝা যায় না। ঠিক আছে, সহজ সরল, কিন্তু দেবুদা একটা ক্যারেক্টারকে কিভাবে অ্যাডপ্ট করতে হয়, মানে একটা শিল্পকে কিভাবে অ্যাডপ্ট করতে, কি একটা শিল্পের মধ্যে কিভাবে ঢুকতে হয়। আমরা সবাই কবি, দেবুদা কবিতা, এটা আমি বলতে পারি। দেবুদার সাথে মজার ব্যাপারটা হলো কিরকম, দেবুদা কবিতা লিখছে, তা আমার এক বন্ধু প্রেমে ধোকা টোকা খেয়ে ও কবিতা লিখছে, আমিও লিখতে শুরু করেছি, বুঝলে তো, হচ্ছে আর কি। কি প্রেমে ধোকা? না 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 একদম না, এইসব কিছু নয়, ওই ঘটনার পরে, হ্যাঁ ওইসব নয়। যাই হোক, তো দেবুদা একদিন দেবুদার বাড়ি সকালবেলা চলে গেছে। এগুলো সবাই জানে এই ঘটনাগুলো, আমি আজকে বলছি না, বলতে এটা তো একটা রেকর্ড। এইবার দেবুদার বাড়িতে আমি গিয়ে বলছি, দেবুদা কবিতা কি? ঘুম থেকে উঠিয়েছিল, লোকটাকে না বাথরুমে যেতে দিয়েছে না, বসে গেছে, তুমি বলো আজকে। আমি সাইকেল নিয়ে গেছি, তো দেবুদা বসলো, বসে অনেকক্ষণ ধরে আকাশের দিকে তাকিয়ে দিল, আকাশে কিচ্ছু নেই, সকালের আকাশ। বলছে, ধর এটা ঘুড়ি, ঘুড়িটা উঠছে, ঘুড়িটা কেটে গেল, ঘুড়িটা পড়ছে, তোর খারাপ লাগছে, ঘুড়িটা পড়ছে, তোর ভালো লাগছে, ঘুড়িটা পড়ছে, তোর খারাপ লাগছে, এটাই কবিতা। কি অসাধারণ! আমি সেদিন থেকে পাল্টে গেলাম, ওইটা আমাকে পাল্টে দিল, একদম টোটালি পাল্টে দিল।
আমি সেদিন থেকে ফিল করলি তুই? আমি সেদিন ফিল করলাম যে ওই যে লিখলেই হয়ে গেল বা লিখছি এটা না, আমি সেদিন থেকে বোধহয় সিরিয়াস হলাম কবিতার ক্ষেত্রে। তো তা কত বছর হলো? অনেকদিন এটা না, আমি তোমাকে বলছি 10-15 বছর। না না আমি বেশি হবে, 18-19 বছর হবে মেবি। তাহলে তো তুই খুব কম বয়সে। স্কুলে এমনি তার আগে অনেকগুলো ঘটনা ঘটে গেছে। তার আগে আমি দুম করে জীবনানন্দ করে ফেলেছি, ভালো লাগেনি, তারপর আবার পড়েছি, ভালো লেগেছে। মানে হচ্ছে বুঝলি তো, একটা মাথাটা না একটা ষড়যন্ত্র সাজানো হচ্ছে আমাকে এখানে আনার জন্য। এবং মানে এটা টের পাচ্ছি, আমি টের পাচ্ছি মানে ভেতরে যে মানে একটা প্রস্তুতি পর্ব, নিজের ভেতরের একটা সত্তা চেষ্টা করছে, আবার অন্য সত্তা সেটা বুঝতে পারছে, তাই না? মানে একটা তাল মাথা। বলছিলাম যে মানুষ কেউ এইভাবে শেপ দেয়। এবার আমার জীবনে আমি খুব মানে খুব ভাগ্যবান বলতে পারি যে আমি কিছু লোক পেয়েছি। হ্যাঁ, সেটা তো বল। একদম এই দেবুদা, মুরারিদা, গৌতম দা, এরা না টাচ করেও আমাকে শেপ দিয়েছে, এটা তোর মনে হয়? আজকে আমি যেটুকু আছি এই লোকগুলোর জন্য। মুরারিদার সাথে আজও কথা হয়, দেবুদার সাথে তো একদম মানে যোগাযোগ, গৌতম দার সাথে খুব ভালো যোগাযোগ, বলতে পারো ওরাই সব, মানে এই জন্য। আচ্ছা, একটা সময় আমি জানতাম তুই চাকরি ধরছিস, ছেড়ে দিচ্ছিস, ভাল লাগছে না, আবার নতুন। এই 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 খ্যাপামোগুলো কেন মনে হতো যে একটা দায়িত্ব আছে অথচ এরকম ব্যাপারগুলো, এটা কেন মনে হতো? আমার যে এখনো মনে হয় না এটা ভুল। আচ্ছা, তবে এখন আমি বুঝেছি যে অর্থটা প্রয়োজন, তার জন্য আমি করি চাকরিটা, প্রাইভেট ফার্মই করি। বাট খ্যাপামিটা এরকম ছিল যে আমার না খুব ছুটে বেরিয়ে যেতে ইচ্ছে হতো, মানে আমি খুব ঘুরতে ভালোবাসতাম। এবার আমি সেই জায়গাটাই আমি জানতে চাইছি, এই যে উতলা ভাবটা, ভেতরে উতাল পাতাল, একটা ভালো লাগছে না, কিছু ভালোর অনুসন্ধান করছি, এরকম একটা মনে হয়। কখনো বাউলের আখড়ায় তুই চলে যাচ্ছিস, কখনো যেখানে খুশি সেখানে একটা জঙ্গলের মধ্যে একা একা চলে যাচ্ছিস, অফিসের কাজে বেরিয়ে সেখান থেকে একটা অন্য জায়গায় বেরিয়ে একদম আদিবাসীদের আখড়ায় তুই চলে যাচ্ছিস। হ্যাঁ, এই যে ভাবনাটা, এটা তো ভেতরটা তোকে করাচ্ছে, চেতনা করাচ্ছে। হ্যাঁ, সেই জায়গাটা এখন কতটা ওই রকমই আছে? না, ওই রকমই আছে, বাট এখন আমি ওই জায়গাটাকে কন্ট্রোল করতে পারি অনেকটা। আগে সেটা পারতাম না। এমনও হয়েছে যে আমি চাকরিতে বেরিয়েছি, দুম করে পাহাড়ে চলে গেছে, চাকরি ছেড়ে দিয়েছে। এমনও হয়েছে বন্ধুর বই হচ্ছে, বই প্রকাশ হবে বলে তাকে ওই কাগজ তুলে দিচ্ছে বলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। হয়েছে এগুলো দেখো, এগুলো প্রাউড ফিল করার কিছু নেই, বাট এখন যেটা হয়েছে যে আমার পাহাড়ে যেতে ইচ্ছে করছে, আমি বুঝতে পারছি, বাট এটাও জানি যে পাহাড়ে যাওয়াটা হবে না। নিজের মনটাকে ওই জায়গাটা একটা মোটামুটি নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখার একটা ক্ষমতা তৈরি। কালকে আবার সেই খ্যাপামোটা করবো না তার গ্যারান্টি নেই, বাট আমি বলতে পারি আমি আগের থেকে অনেকটা বেশি ম্যাচিওর ওই জায়গাটা। মানে অনেকটা নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে পারছিস যে না, এখন আমার ইচ্ছে করলেও আমাকে এটা নিয়ন্ত্রণ করতে হবে। এই জায়গাটা বোধহয় সেটা বয়সের সাথেই এসছে। একদম তাই। মানে ওই যে জীবন শেপ দেয় না, এটা হচ্ছে জীবনই শেপ দিচ্ছে না, এটা শেপের একটা অংশ। তার মানে মানুষ তো দিচ্ছে, মানুষ তো জীবনই, এই যে জীবনে মানুষগুলো আসছে, তার মানে জীবনই তোকে এই শিক্ষাগুলো, মানে তুই নিজে কি বিশ্বাস করিস? এবার আসি, অনেকগুলো তো জায়গায় এই কাটুম কুটুম ছবি আঁকা, ছবি তোলা, ঘুরে বেড়ানো তো একটা ভেতরে দেখো, প্রত্যেক মানুষের মধ্যে কি আছে কি না আছে আমরা সেটা জানি না। হ্যাঁ, কেউ লিখছে কেউ লিখছে না, কিন্তু তার ভেতরে লিখিত হয়ে যাচ্ছে, তাই না? হয়তো তার ভাষা অক্ষর সেভাবে তাকে মানে নাড়ায় না, তাই না? সেই কবিতার ক্ষেত্রে ঠিক কোন জায়গাটা নাড়ায়? কবিতার ক্ষেত্রে কোন জায়গায় নাড়ায় দেখো, এটা খুব কি বলবো, মানে তুই ধর একই তো, ছবিও কবিতা, আবার যে ফটোগ্রাফি হচ্ছে সেটাও কবিতা, আবার কবিতা তো কবিতাই। সেক্ষেত্রে কখন কোন মাধ্যমটা তোর মনে হয় যে এবার আমি ছবি আঁকবো? না, এবার মনে হয় না। আমি তোমাকে বলছি যেটা হয়, যেটা সেই সময় যেটা আমার কাছে সব থেকে কাছে অ্যাভেলেবেল, মানে ধরো আমার কাছে একটা কাঠ আছে এবং আমি আমি কবিতাটাই হয়তো কাঠ দিয়ে বলতে চাচ্ছি, কিন্তু কাঠটা আমার কাছে তখন প্রেজেন্ট, তাহলে আমি কাঠটা ধরবো। আমার কাছে কিচ্ছু নেই, মানে ধরো আমার কাছে রং নেই, বা আমি রং খুঁজতে গেলে এখন অনেক ব্যাপার আছে, একটা খাতা পেন আছে, আমি তখন লিখবো। এমন কোনো ব্যাপার নেই যে আমাকে এই কথাটা কবিতাতেই বলতে হবে বা এই কথাটা রঙেই বলতে হবে।
আমি চেষ্টা করি সবগুলো মাধ্যমে বলতে, কিন্তু যখন যেটা কাছে অ্যাভেলেবেল সেটা বলি। যেরকম ধরো বাইক এখন চালানো, তো মোবাইল তো সব না আরো মজার ব্যাপার হচ্ছে বাইক চালাচ্ছি, আমি তো একাই ট্রাভেল করি, আমার সেই হিসেবে কোনো অ্যাসিস্ট্যান্ট আমি কাজ করি না। আচ্ছা এখন অনেক ছেলে পেলে আন্ডারে কাজ করে, বাট আমি একাই কাজ করতে ভালোবাসি। বাইক নিয়ে যাচ্ছি, আমার কিছু বলতে ইচ্ছা করছে, আমার ধরো ছবি আঁকতে ইচ্ছা করছে, ছবির তো উপায় নেই, তখন আমি অক্ষর দিয়ে ছবিটা আঁকার চেষ্টা করি। তো এইটা হচ্ছে তখন আমি ধরো কবিতাই লিখলাম বা কিছু একটা লিখলাম, এটা হলো। এবার ধরো বাড়িতে এসছি, আমার কাছে একটা এখন যেরকম থাকে রং তুলি সব অ্যাভেলেবেল, আমার মনে হচ্ছে একটা সাদার মধ্যে আমি একটা লাল ফেলবো, রং খেলবে ওরা, ঠিক আছে। এটা যদি আমার কাছে না থাকতো আমি হয়তো কথা দিয়ে বলতাম, বাট তখন অ্যাভেলেবেল, তাহলে আমি ছবিটা আঁকবো। তবে হ্যাঁ, এইটা আমি তোমাকে ঠিক স্বীকার করি যে আমাকে যদি কোনো একটা মাধ্যম বাঁচতে হয়, হ্যাঁ এত সেটা তো কিছু, আসবো, সেই প্রশ্নটাই আসবো। আচ্ছা ঠিক আছে, তুমি পরে করো তারপরে বলছি, ঠিক আছে। না সে তো বটেই যে কার্টুন কুটুম, যে এরকম তুই কার্টুন কুটুমও তুই করিস, হুম। তাই না? সেটা কিভাবে, যে একটা তো মোটামুটি শেপের একটা জিনিস কুড়িয়ে পাওয়া গেল, তারপরে সেটাকে কি শেপ দেওয়া হবে? পাখি দেওয়া হবে, না পাখির বাসা তৈরি করা হবে? এটা তো গল্প আছে, হ্যাঁ, দুটোই তো হতে পারে। একদম একদম। এবার গল্পটা আছে, আমি তোমাকে বলি। আমি ট্রেন্ড শিল্পী নই, একদম পরিষ্কার কথা, আমি ট্রেন্ড শিল্পী নই, কাজে আমি গ্রামারটা খুব কম জানি। অনেস্টলি বলছি, আমি গ্রামার জানি সেলসের, আমি গ্রামার জানি ক্রিকেটের, কারণ এগুলো আমি করেছি। এই বাইরে আমার গ্রামার কিছু জানা নেই। এইবার তোমাকে আমি একটু আগে বলেছিলাম না যে ওই ভিশন আসে, কার্টুন কুটুমের ক্ষেত্রে একটা খুব মজার ব্যাপার হচ্ছে, আমি তোমাকে একটা ছোট গল্প বলি। নিউ চামটা চা বাগান, আচ্ছা ওখান থেকে আমি একটা আমি মেনলি গাছের শিকড়ের কাজ করি, বিশেষ করে চা গাছের। ওখানে ওই আপলোড করা হয়েছে একটা এই বড় গাছ, বুঝলে তো, তো ওটা আমি বাইকের পিছনে বেঁধে নিয়ে এসেছি। এবার আমার পাড়ায় সবাই জানে যে এই লোকটা নিয়ে আসে, কেউ টাকাচ্ছে আমি নিয়ে এসেছি। একটা ঘুম ধরা কাঠ, মানে কাঠ বিয়েটাই ঘুম ধরে গেছে, এমনি পড়ে আছে চা আমি বাগান, ওটা- নিউ চামটা তো। এবার আমি ওটাকে কেটে আমার বাড়ির উঠোনে রেখে দিয়েছি, বর্ষার দিন, জুন জুলাই মাস। তো আমাদের তো পুরোনো বাড়ি, বাথরুমটা অনেক দূরে, আমি রোজ বাথরুমে যাই আর ওটা ওখানে ভিজতে থাকে, ঠিক আছে। এবং আমি দেখি, বা বলা হলো ও আমাকে দেখে। আরো আরো যদি বলি, একদিন তুমুল বৃষ্টি, আমি অফিস যাবো, অফিস গেলাম না, আমি বসে আছি, ওটাও ভিজছে আমিও ভিজছি, ঠিক আছে। সেটা আমি তুললাম, তুলে আমি কাজ করতে শুরু করলাম বৃষ্টির মধ্যে। হ্যাঁ, বা বলা ভালো, ও কাজ করাতে শুরু করালো। এবার যখন মানে তোর মনে হলো যে কাঠের গুড়িটা তোকে ডাকছে, একদম ডেকে নিল কাছে। এবার যখন কাজটা হলো, কেউ বললো এটা একটা অন্ধ বাউল, কেউ বললো এটা একটা রাজার শেপ, কেউ বললো একটা মানুষের মাথা, অনেক কিছু বললো। আমি কবিতার মতো। হ্যাঁ, কিন্তু আমি জানি ওটার নাম হচ্ছে আমি জানি ওটা আয়না, ওটা আমি, ঠিক আছে। এবার কেন এই ঘটনাটা বললাম, কার্টুন কুটুমের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে আমি যখন গাছের গুড়ি টানি না, মাটি ফাটি ভর্তি থাকে, কিন্তু এতগুলো কাঠের গুড়ির মধ্যে একটা গুড়ি আমাকে টানে, ঠিক আছে। আমি ওটাকে নিয়ে আসি এবং বিশ্বাস করবে না, ও নিজেই কাজটা করে, আমি কিচ্ছু করি না। একবার জীবনে চেষ্টা করেছিলাম তোমার কৃষ্ণ ঠাকুর বানানোর, মুখ বানাবো, আমি সারা রাত ধরে খাটলাম, বানিয়ে টানিয়ে যখন ঘুমিয়ে পড়েছি, আমি ওখানে ঘুমিয়ে পড়েছি, সকালে উঠে যখন দেখলাম ওটা জিসাস ক্রাইস্ট হয়েছে, ওটা কৃষ্ণ হয়নি। আমি দিব্যি একটা কাটার মুকুট নিয়ে এসে ওকে পড়ালাম, অথচ বানাতে গেছিলাম কৃষ্ণ। সেদিন বুঝলাম যে বানানো উচিত নয়, এইভাবে বলা উচিত নয়, যা হচ্ছে হোক। ওরা নিজেদের কাজ করে, আমি মাধ্যম, আমি কিছুই না। তার মানে এই যে আমরা বলি কবিতা ম্যাজিক, শিল্প ম্যাজিক, সবটা তো ম্যাজিক। হ্যাঁ একদম, আমি ম্যাজিকে খুব বিশ্বাসী, আমি বিশ্বাস করি জীবনটা ম্যাজিক। ম্যাজিকই তো, একদম, এটা আমি খুব বিশ্বাস। ম্যাজিক মানে এই যে অন্ধকার হলো, ম্যাজিক না? একদম একদম, আমি ওটা বিশ্বাস করি। এবং এই যে যেই কাজগুলো তোমাকে বলছি, যে তুমি বলছো বাউলের আখড়া, বা এই যে যাচ্ছি বাউলের আখড়ায় গেছি, একটা কিরকম জাদু, দুটো অপরিচিত শিল্পী তাদেরকে বসিয়ে দিল মুখোমুখি, তাদের টিউনিং মিলে গেল, তারা গান গাইছে, একজন বাজাচ্ছে একজন গাইছে, চেনে না কেউ কাউকে, চেনে না কেউ কাউকে, কোনো ট্রেনিং নেই, কোনো কিছু নেই, ম্যাজিক না, ওটা কবিতা না, তো ম্যাজিক। এইটাতে আমি বিশ্বাসী। এর জন্য আমি তোমাকে বলছিলাম, যদি একটা শিল্প বাঁচতে হয়, আমি কোনোটাই ছাড়তে চাই না, কার্টুন কুটুম, তাই একদম। আমি সব ছাড়তে রাজি আছি ওই একটা শিল্পের জন্য, একটা, ওটা ওটা আমার সব থেকে প্রিয়। আমি পারি না এখন সময়ের জন্য, বাট ওটা ওটা কেন কেন ওই যে আমার মনে হয়, মানে আমি যতটুকু তোকে রিড করে বুঝলাম যে ও তোকে কাছে টানে, একদম সব থেকে বেশি টানে, রং তুলি, কবিতা, ফটোগ্রাফি, সব থেকে বেশি ওটা টানে। আমি ওর সাথে কথা বলতে পারি, আমার সাথে তর্কাতর্কি হয়, তাই একদম তর্কাতর্কি। ও যে নিয়ে জানে, আমার অনেকে জানে যে আমি যখন কোনো স্কাল্পচার বানাই সেটাকে নিয়ে ঘুমোই, যতদিন না হচ্ছে আমার বিছানায় থাকে ওটা, কারণ ওর সাথে আমার কনভারসেশন চলতে থাকে। এবং আমি এই যে পুরোনো কাজগুলো বলে না যে পুরোনো কাজ ঘুরে দেখা, আমি দেখি না, কেন দেখি না, আবার তর্কাতর্কিটা শুরু হবে, আমি সেটাকে অ্যাভয়েড করি, ভয় পাই বলতে পারো।
এবং ওই কাজ করার সময় ওটা একটা আলাদা মুহূর্ত। ওই যে বলছিলাম বাবা একজন শিল্পীর কাছে আমাকে দিয়েছিল, আমি ওই ভদ্রলোকের নাম বলছি না কারণ উনি আমাকে বলেছিল কোথাও নাম বলতে না। আচ্ছা, ঠিক আছে। কেন বলতে না, উনি খুব আড়ালে কাজ করতো। তো আমি খুব প্রচন্ড বাধা হয়ে গেছি, বাড়িতে থাকি না। তো আমার এক বন্ধুর বাবাকে দিয়ে বাবা বলালো যে তুই এদিকে আয়, একজনের ছবি দেখ। তা আমি ছবি থেকে হা হয়ে গেলাম, কিছুই না, একটা চাদরের ছবি, ব্ল্যাক এন্ড হোয়াইট স্কেচ করেছে। তো বললো এর কাছে আর্ট শিখ। আমার একটাই গুরু ছিল মানে আর্টের ক্ষেত্রে। তো লোকটার কাছে আর্ট শিখতে গেলাম। তিনি একটা পেপারে মানে সংবাদপত্রে কাজ করতো, বড় পোস্টে। ছবি উনি দুজনকেই স্টুডেন্ট বানিয়েছিল, আমি আর আরেকজন। ঠিক আছে, তো উনি বেছে নিত, স্টুডেন্ট বেছে নিত। আমি জানি না আমার মতন একটা বাদর ছেলের মধ্যে কি দেখেছিল, নিয়েছে। আচ্ছা, তো যাই হোক, এইবার এই কাকু একটা জিনিস শিখিয়েছিল আমাকে, কি ও অসাধারণ কাজ, অসাধারণ, এবং এত আড়ালে থাকা মানুষ। একদিন সকালে গেছে আর্ট শিখতে, আমি প্রায় 2 মাস যাই না। একদিন হঠাৎ সকালে কি মনে হচ্ছে আর্ট শিখতে আজকে যাবো। হ্যাঁ, গেছি, গিয়ে তো কাকিমা বাড়িতে রেখে গম গম করছে। বললাম কাকু কোথায়? বলে সকালবেলা গেছে নদীতে। আমি সকালবেলা, সরি, আমি দুপুরের দিকে গেছি, 2টোর দিকে। কাকু সকালবেলা নদীর পাড়ে গেছে, দেখ এখন আসেনি। আচ্ছা, আমি লাহতালে নদীর পাড়ে গেছি, আমার বাড়ির পাশেই নদী, মহানন্দা। ভদ্রলোক দেখি কি একটা ঘষে ঘষে করছে, এইরকম রোগা একটা লোক, হ্যাঁ, গামছা পরে একটা কাজ করছে, ঘষে 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 কি করছে। বিশ্বাস করুন, আমি সামনে গিয়ে স্টান্ট, একটা পাথর, সেটা আমি সকাল থেকে ঘষে ঘষে একটা গণেশের মূর্তি বানিয়েছে। ওটার যদি আমি মানে দাম দিয়ে হিসাব করি আজকে ডেটে, ওটা যে কোথায় যাবে তুমি আন্দাজ করতে পারো না, এত সূক্ষ্ম কাজ। ঘষে ঘষে হলো সেটা, অন্য পাথর যন্ত্রপাতি নিয়ে গেছে, ঘষে ঘষে করেছে। এবার আমাকে বলছে কেমন হয়েছে রে? বললাম ভালো। ভালো না? জলে ফেলে দিল। আমি বললাম কাকু তুমি, বর্ষা নদী, হ্যাঁ, আমি বললাম কাকু তুমি ফেলে দিলে, এটা তো কত দাম হতে পারতো, এটা তো কেউ পুজো করতে পারতো। হ্যাঁ, উনি একটা কথা বললো, বানানোর মুহূর্তটাই ঈশ্বর। বাপরে বাপ, পাল্টে দিল। এটা বললাম সে লোক, এই একটা কথা, এই যে এই আমি যখন স্কাল্পচারটা বানাই, ওই সময়ের মুহূর্তটা, ওটা খুব আরেকবার বল আমাদের শ্রোতাদের। কোনটা? এই যে ঈশ্বর, ওই বানানোর মুহূর্তটা ঈশ্বর। হ্যাঁ, মানে মূর্তিটা ফেলে দিয়েছে, আমি বলছি কাকু ফেললে কেন? এটা তো কেউ পুজোও করতে পারত। একদম। তখন আমাকে ঘুরে উত্তর দিচ্ছে বানানোর মুহূর্তটা ঈশ্বর, মানে শিল্প সৃষ্টির সময়টাই ঈশ্বর। তো এই আর কি, মানে কি হয়, আমি সত্যি কথা খুব ভাগ্যবান যে আমি কিছু মানুষ পেয়েছি জীবনে, যারা যারা সত্যি মানে অন্য লেভেলের, যার জন্য তারা প্রথাগত শিক্ষায় শিক্ষিত না, সেইভাবে শিক্ষিত নয়। মানে এদের মানে কোথা থেকে যে বীজগুলো ভেতরে ঢুকেছে, মানে সেই দিক দিয়ে। আরেকটা ঘটনা বলি। আচ্ছা, আমাদের আর্টটা কিভাবে শেখাতো, অনেক কিছু মজার ব্যাপার আছে। হ্যাঁ, একটা মজার ব্যাপার হচ্ছে, একদিন বাড়ি গেছি, একটা সাদা পর্দা টাঙিয়ে দিয়েছে, তার উপরে 2টো ডিম রেখেছে, বলে আঁক। তা আমি আঁকতে গিয়ে বলছি কাকু সাদা ডিম সাদা পর্দা আমি আঁকবো কি করে? বললো তুই দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। তাহলে আঁকতেও পারবি। সেট শিখলাম। ঠিক আছে, বলেনি কিন্তু এইভাবে কর, আমি শিখলাম। উনি এইটাই হচ্ছে ওনার বৈশিষ্ট্য ছিল। আচ্ছা, এইবার কাকু আমাকে একদিন বলছে, আমরা কি করতো, গ্রেট আর্টিস্ট বলে একটা ম্যাগাজিন আসতো, দেখেছো কিনা জানি, বড় বড় আর্টিস্টদের, ওটাতে খুলে দিত তুই এটা আঁক। তা আমি আমার খুব এক্সপার্ট ছিলাম তখন, ওইসব করে দিতাম। একটা কোনো আর্টিস্ট, আমার এখন নাম মনে নেই, উনি খুব মানে ইয়ে করতো, সিনারি গুলো খুব ভালো আসতো। ছবিটা আঁকছি, হুবহু আঁকার চেষ্টা করছি, ওটা তো হয় না, কিন্তু আকাশে না একটা জায়গায় হলুদ রংটা বেশি ছিল, আমি যথারীতি বেশি মেরেছি, যথারীতি। এসে আমি তো খুব প্রাউড ফিল যে কাকু এবার আসবে, বলবে দারুণ এঁকেছিস। এসে ছবিটা নিয়ে ঠিক ওই জায়গাটাই হাতটা দিল, দিয়ে বলে এটা কেন করেছিস? কারণ ছবিতে আছে। একটা কথা বললো, এই ছবিতে তুই কোথায়? বাস, এই যে এই ছবিতে তুই কোথায়, যার জন্য আমি না কখনো কিছু হতে চাইনি, আমি সবসময় আমি হতে চেয়েছি। এই যে একটা কথার জন্য আমি আজকে যেটুকু, এই মানুষদের সমষ্টি, মানে আমার এখানে সত্যি কোনো কৃতিত্ব নেই, এই মানুষগুলো সেভ দিয়েছে। সত্যি অসাধারণ। আপনাদের কেমন লাগছে? আমরা রয়েছি আড্ডাগুলির অন্দরমহলে, আর আজকে আমাদের সঙ্গে রয়েছে রাজা। তার কথা কিন্তু একেবারে রাজার মতোই, সে একদম অন্যরকম উত্তর দিচ্ছে। আমার মনে হয় আপনারাও উপভোগ করছেন, এবং কথাগুলো উপভোগের চেয়েও আরো একটু ভারী করে বলা যায়, আপনারা অনুভব করছেন। আচ্ছা, বল তারপর এরপর কি পরিকল্পনা? লেখালেখির কোনো কিছু প্ল্যান না, প্ল্যান নেই অনেস্টলি যদি বলি, যে মানে ওই যে ডায়েরিতে লিখে রাখতে হবে কোথায় কোন ম্যাগাজিনে, তো আমি, তুমি তো জানোই সবই, লিখবো, এটুকু শিওর লিখবো। জানি বলেই তো তোকে হাতরাচ্ছি, কবে থেকে হাতের কাছে পাওয়া যায়। লিখবো, তবে দেখো অনেক বলার আছে, আমি জানি আমি মনে মনে ভীষণ বাঁচার লোক, এবং আমার কথাগুলো আমাকেই বলতে হবে, সেটা যে কোনো মাধ্যমে, এবং আমি বলবো, আমি এটা বলবো, এটুকু তো শিওর। কারণ ওই
এত বলার জিনিস সেগুলোকে দাবি রাখা যায় না, সেটা কোনো না কোনো মাধ্যম দিয়ে বেরোবে। মাধ্যম নেই বলো, কোনো প্রবলেম নেই, কিন্তু সরাসরি কাউকে আমাদের কিছু বলার কোনো অধিকার নেই। না সেটা ঠিক। তুমি কাজের মাধ্যমে বলো, তোমার প্রচুর মাধ্যম রয়েছে, তুমি ছবি তোলো, ছবি তুলে তার মধ্যে দিয়ে বলা যায়। না, এই কথাগুলো আমাকে সবাই বলে, বাট ওই আর কি একটু হয় মাঝে মধ্যে বলে ফেলি, গেলে এগুলো হয়, বলে ফেলি, কারণ অনেক কিছু সহ্য হয় না। আমি তোমাকে অনেস্টলি বলছি, অনেক কিছু সহ্য হয় না। তখন আর এই শিল্প টিল্পতে বলা যায় না, তখন সরাসরি বলতে হয়। এটা আমার মনে হয় ভুল হয়, বাট আমি বলি, আমি হয়তো অনেকটা হার্টও করি, বাট এইটাও তোমাকে বলছি যে হার্ট করি কিন্তু কাউকে অসম্মান করি না, এটা নয়। আমার আদর্শগত সমস্যা থাকলে আমি আদর্শগত জায়গা থেকেই বলি, কিন্তু ব্যক্তি আক্রমণ বা এটাতে আমি চেষ্টা করি না, আমি বলতে পারি। এক সময় হয়তো একটু একটু হতো। একটা দেখো, ওই কম বয়স আলাদা বিষয়, কিন্তু এখন যেটা করি যে রিসেন্টলি আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, একটা ম্যাগাজিন কিছু একটা। আমি জানি যাকে বলেছি সে হয়তো ব্যক্তিগত ভাবে নিয়েছে, না আমি ব্যক্তিগত ভাবে বলিনি, আমি আদর্শগত জায়গা থেকে বলেছি। একদম তাই, এরকম হচ্ছে তো। তুই যেটা নিয়ে বলেছিলিস সেটা তো আমি দেখেছি। এই প্রশ্ন তো সবারই ছিল, আমরা হয়তো বলিনি। সেটাই। হ্যাঁ, তুই বলেছিস আমাদের হয়ে। হ্যাঁ। তো যাই হোক, এই চলে আর কি। মানে সত্যি কথা বলতে তোমাকে যদি বলি যে প্ল্যানিং কিছু নেই, প্ল্যানিং এইটুকু যে আমি বলবো, আমার অনেক বলার আছে, বলার আছে, বলতে হবে, কারণ আমার অনেক দেখা আছে, অনেক কথা আছে, একদম। সেটা যে কোনো মাধ্যমের, শিল্প মাধ্যমের মধ্য দিয়ে বলবো। এবার তোমার সেলস এর কাজ করি, আমাকে সারাদিন লোকেদের সাথে ঘুরতে হয়, তার মানে মানুষ চেনার, মানুষ দেখা, এইটা খুব আমার একটা হবি। তোমাকে অনেস্টলি বলি, মানুষ, তুমি যদি, আমি যেহেতু ছবিটা আঁকা একটু জানি, তুমি যদি দেখো মানুষের শেপ টেপ গুলো মোটামুটি এক, মডেল শেপের মুখ, কানটা শেপ বা এক হয়ে প্রত্যেকটা মানুষ আলাদা। একদম। এবং আমাদের একটা মানুষ, কারোর দুটো মানুষ এক হয় না, এটা বিজ্ঞানগতভাবেও তো হয় না। এবার আমি তোমাকে বলছি না, আমাদের তো ট্রেন্ড আমি অলরেডি, আমরা হাত মিলিয়ে বুঝি যে কোন লোকটা কি নেবে কি নেবে না, আমরা পায়ের ইয়ে দেখে বুঝি, মানে ওর পায়ের কোন দিকে আছে সেটা দেখে বুঝে যাই। তো এতে হয়েছে কি লাভ, আমি না খুব ভালো মানুষ স্টাডি করতে পারি, ঠিক আছে? স্বাভাবিক। ধরো একটা মানুষের সাথে যখন এই মানুষটা আমাকে নিয়ে ভাবতে শুরু করেছে, আমি তার আগে হয়তো স্টাডি করে ফেলেছি। স্টাডি ইন দ্য ফ্যাক্ট, এর জন্য আমি তাকে খারাপ বলছি না, না, কিন্তু রিড তো করতে হবে, এটা সাইকোলজিক্যাল। এই রিড করতে গিয়ে আমার শিল্পর যে জায়গাটা সেটা খুব ইনভেস্ট হয়েছে। একদম। আমি এই পয়েন্টে আসতে চাচ্ছিলাম যে এই যে দুটো দেখা, একজন শিল্পীর তো অবজারভার হতেই হবে তাকে, তাই না? তার সাইকোলজিটা পড়তে হবে। সেই জায়গা থেকে একজন সেলসম্যান হিসেবেও, তার মানে রাজার মধ্যে এক শিল্পী সত্তার পাশাপাশি কিন্তু একটা সেলসম্যান, সেটা তো থাকবেই। তার মানে দুটো মিলেমিশে কখন যেন একে অপরের উপর প্রভাব ফেলেছে। হতে পারে। আমি অ্যাকচুয়ালি একটা বই লিখতে চাই, হবে কিনা জানি না, এই সেলসম্যান দিয়ে। কারণ এই সেলস এর কাজটা বিশ্বাস করো অনেকে খুব মানে কষ্টকর অ্যাকচুয়ালি, এটা একটা মজার ব্যাপার আছে। মানে আমি যখন সেলস এর কাজে এসেছি, এখন তো জিন্স প্যান্ট অ্যালাউ হয়, আমার বয়স মেবি 17 সম্ভবত, আমি ওই ওরকমই হবে। তখন ওই তোমার প্যান্ট পরতে হবে, মানে বুঝে প্যান্ট পরতে হবে, কাপড়ের প্যান্ট, ফর্মাল আর কি, আর হাতে ব্যাগ রাখতে হবে। এখন তো আমরা পিঠে ব্যাগ নিয়ে কাজ করি, মানে বাবু ব্যাপার ছিল। এবার আমি মানে বুঝতেই পারছো, রক্ষে বসা ছিল, এসছি হঠাৎ করে, অত ভদ্রতা বুঝতে পারছি না। জুতো পরতে হবে, আমি বরাবর স্পোর্টস শু পরে অভ্যস্ত, আমাকে ওই চামড়ার জুতো পরতে হবে, বন্দি ব্যাপার। আমি সেটা ঘাবড়ে গেছি, এত বড় বড় সেলসম্যান, বুঝলে তো? এইবার এরা আমাকে খাচ্ছে, মানে ধরে ধরে চেটে দিচ্ছে রীতিমতন, ঠিক আছে? হ্যাঁ, তুমি কি সেল করবা, তুমি কি করবা, এইসব বলছে। মজা হলো যে আমি না রীতিমতন ফলো করলাম যে এরা কি করছে না, সেটা আমাকে করতে হবে ইউনিক হওয়ার জন্য। আচ্ছা, এইবার আমার চোখে কিছু একটা ঢুকেছে। এবার আমি দেখছি যে ওরা না খুব মিথ্যে বলে নিজের প্রোডাক্ট নিয়ে। এটা সেলসম্যানের নিয়ম, বলতেই হয় আমার প্রোডাক্ট ভালো, ওই প্রোডাক্ট খারাপ, হাবি যাবি। আমি দেখলাম এইটি ওদের দুর্বলতা, এবং যাদেরকে বলছে তারাও জানে, তাও মজা করে, তারা জেনে বুঝেও তাদেরকে ইয়ে করছে। আমি দেখলাম এটা না, এই জায়গাটা আমার একটা পয়েন্ট আছে যেখান থেকে আমি দাঁড়াতে পারি। আমি মিথ্যে বলাটা বন্ধ করলাম। আমি আজ পর্যন্ত আমার প্রোডাক্ট নিয়ে মিথ্যে কথা বলিনি, আমি আজ পর্যন্ত আমার কম্পিটিটর কোম্পানিকে নিয়ে কখনো নিন্দা করিনি আজ পর্যন্ত। এটা আমার একদম জানে, যারা সেলসে আছে তারা সবাই জানে, আমি কখনো মিথ্যে কথা বলে সেল করি না। তাতে কি হলো জানো তো, বিশ্বস্তটা বাড়লো। মানে এখান থেকে নিয়ে ভুটান অব্দি, দার্জিলিং, যেখানে যেখানে যাই, আমার কখনো রাত্রে থাকা খাওয়ার অভাব হবে না, সবাই চেনে। তার মানে এই যে তুই ভাবলি সেটা কাজে লাগলো, একদম কাজে লাগিয়েছি আমি, নাহলে আমি টিকতে পারতাম না। আচ্ছা, আমাকে টিকতে হতো তো, এছাড়া তো আমি কিছু জানি না। মানে রুজি রুটি করার জন্য আমাকে এটাই করতে হবে, তাহলে আমাকে তো কিছু করতেই হবে, এবং খুব স্ট্রিক্টলি করলাম। কারণ ধরো এই প্রোডাক্টটা বেচতে গেছি, কিছু খামতি আছে, আমি যখন ওই লোকটা জিজ্ঞেস করবো, আমাকে তো বলতে হবে এই খামতিটা আছে, তারপরেও বেচতে হবে, তারপরেও বুঝতে হবে। এই করে আমি কাজটা করেছি।
তো এই সেলস এর কাজও বলতে পারো যে আমাকে অনেকটা মানে এনরিচ করেছে, enrich করেছে। হ্যাঁ, মানুষকে চিনতে, মানুষকে জানতে, এবং সেই জানাগুলো না থাকলে তো নিজের শিল্পী সত্তার হ্যাঁ। বিকাশ ঘটে না, তাই না? আমরা রাজার সঙ্গে আজকে কথা বললাম, এর রাজার থেকে তো আরো অনেক কিছু জানার আছে, এই শ্মশানে চলে যাওয়া, সেখানে চলে যাওয়া, এবং অনেক কিছু যা হয়তো ক্যামেরার সামনে বলাও যাবে না। তবু তবু রাজার সঙ্গে এই যে কথাটা হলো, এতগুলো কথা হলো, এতটা সময় কথা হলো, আমার মনে হয় আপনাদের খুব ভালো লেগেছে। রাজা, তোর কেমন লাগলো? দারুণ লাগলো। আমি তো মানে বলতেই চাইছিলাম, বাকি কথা ক্যামেরা পরে বলবো। যাই হোক, যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। খুব ভালো থাকিস তুই, এবং একদম। এরকমই থাকিস, এরকমই থাকিস। ঠিক। আড্ডাগুলির এই পর্ব এখানে শেষ করছি, আবারও কথা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।